নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ যে গল্পটি আপনাদের শোনাতে এসেছি সেটি কোনো কাল্পনিক উপন্যাস নয়। এটি আমার নিজের জীবনেরই একটি ঝড়ো অধ্যায়। প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যা কাউকে বলা যায় না, আবার নিজের ভেতরে চেপে রাখাও যায় না। আজ আমি আমার মনের সেই গোপন দুয়ারটি আপনাদের সামনে খুলে দিতে চাই। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যদি আপনারা জীবনের এমন আবেগপূর্ণ এবং বাস্তব গল্প শুনতে পছন্দ করেন, তবে দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। আপনাদের এই ছোট সাপোর্ট আমাকে আমার কথাগুলো বলার সাহস যোগাবে। তখন আমার বয়স 23 কি 24, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। আমাদের মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়, বাবার রিটায়ারমেন্টের পর সংসারের হাল ধরার জন্য সবাই তাকিয়ে থাকে। কিন্তু আমার তখন লক্ষ্য ছিল বিসিএস দিয়ে ভালো একটা সরকারি চাকরি করা। হোস্টেলে থেকে পড়াশোনা করছিলাম, কিন্তু হঠাৎ বাবার শরীরটা খারাপ হওয়ায় আর বড় আপু রেবা আপুর জোড়াজুড়িতে আমাকে ঢাকায় আপুর বাসায় এসে উঠতে হলো। রেবা আপু আর দুলা ভাই রাশেদ ভাই ঢাকায় সেটেলড। রাশেদ ভাই একটি প্রাইভেট ফার্মের উচ্চপদস্থ কর্মকর্তা। মানুষ হিসেবে তিনি অসম্ভব ভালো, ভদ্র, মার্জিত এবং পরিবারের প্রতি দায়িত্বশীল। আপুর সংসারটা বাইরে থেকে দেখলে মনে হতো যেন সাজানো বাগান, কিন্তু সেই বাগানে যে ভেতরে ভেতরে আগাছা জন্মাচ্ছিল তা আমি সেখানে গিয়ে থাকার আগে বুঝতে পারিনি। আপু তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু গর্ভাবস্থায় কিছু জটিলতার কারণে ডাক্তার তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছিল। সংসারের পুরো দায়িত্ব, রান্নাঘর থেকে শুরু করে রাশেদ ভাইয়ের অফিসের টিফিন গোছানো, সবটাই আমার কাঁধে এসে পড়ল। আমি হাসি মুখেই সব করছিলাম, কারণ আপু আমার মায়ের মতো। সমস্যাটা শুরু হলো খুব সূক্ষ্মভাবে। আপু অসুস্থতার কারণে খিটখিটে হয়ে যাচ্ছিল। হরমোনাল চেঞ্জ বা মানসিক চাপ, যে কারণেই হোক, আপু রাশেদ ভাইয়ের সাথে অকারণে ঝগড়া করত। রাশেদ ভাই সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ফিরতেন, আর বাসায় ফিরেই তাকে শুনতে হতো আপুর অভিযোগ। তুমি দেরি করে কেন ফিরলে? আমাকে সময় দাও না কেন? সুমনা আছে বলে কি তোমার আর আমাকে দরকার নেই? এমন সব কথা আপু বলতো। রাশেদ ভাই চুপ করে থাকতেন। আমি দেখতাম মানুষটার চোখে ক্লান্তি আর অসহায়ত্ব। আমি চেষ্টা করতাম পরিবেশটা হালকা করতে। রাশেদ ভাইকে এক কাপ চা দিয়ে হয়তো বলতাম, ভাইয়া, আপুর শরীরটা ভালো না, ওর কথায় কিছু মনে করবেন না। রাশেদ ভাই ম্লান হেসে বলতেন, আমি জানি সুমনা, তুমি না থাকলে যে এই সংসারটার কি হতো। এই যে নির্ভরতা, এখান থেকেই হয়তো আমাদের অজান্তে এক অদৃশ্য সুতোয় টান পড়ছিল। আমি লক্ষ্য করলাম রাশেদ ভাই বাসায় ফিরে এখন আর আপুর ঘরে বেশিক্ষণ থাকেন না। তিনি ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করেন অথবা ডাইনিং টেবিলে বসে আমার সাথে গল্প করেন। গল্পগুলো খুবই সাধারণ, দেশের রাজনীতি, আমার পড়াশোনা, বাজারের দাম। কিন্তু আপুর কানে সেই হাসির শব্দগুলো হয়তো বিষের মতো লাগত। ধীরে ধীরে আমি অনুভব করলাম রাশেদ ভাই আমার ওপর মানসিকভাবে একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। সকালে আমি যখন নাস্তা টেবিলে দিই, তিনি আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসেন যেন সারাদিনের শক্তি তিনি সেখান থেকেই পাচ্ছেন। আমি অস্বস্তি বোধ করতাম, আবার কোথাও একটা ভালো লাগাও কাজ করত। মানুষ হিসেবে তিনি তো চমৎকার, তাকে সম্মান না করে পারা যায় না। কিন্তু সমাজ এবং আমাদের সংস্কার, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি কি কোনো ভুল করছি? আমি কি আপুর সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াচ্ছি? একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। রাশেদ ভাই অফিস থেকে ফিরে সোজা বারান্দায় চলে এলেন, হাতে এক প্যাকেট মিষ্টি। বললেন, সুমনা, আজ প্রমোশন লেটারটা পেলাম, কাউকে বলিনি এখনো, তোমাকে প্রথম বললাম। আমি অবাক হয়ে বললাম, আপু জানে না? তিনি মাথা নিচু করে বললেন, রেবাকে বলার মতো মুড ওর নেই, ও হয়তো বলবে প্রমোশন দিয়ে কি হবে, তুমি তো আমাকে সময় দাও না কেন। ওই মুহূর্তটিতে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দুলা ভাই তার স্ত্রীর চেয়ে শালির কাছে নিজের খুশির খবর শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটা কি শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু?
পড়শিদের কানাঘুষাও আমার কানে আসত। পাশের ফ্ল্যাটের ভাবি একদিন লিফটে বললেন, কি গো সুমনা, দুলাভাইয়ের তো খুব যত্ন করছো, নিজের দিকেও খেয়াল রেখো। কথাটা তিনি হাসতে হাসতে বললেও তার চোখের ভাষা আমার ভালো লাগেনি। আমি বুঝলাম আমাকে খুব সাবধান হতে হবে, কিন্তু একই ছাদের নিচে থেকে সংসারের সব কাজ করে একজন মানুষের প্রতি মায়া না জন্মানো কি সম্ভব? ঘটনাটা ঘটল আষাঢ় মাসের এক প্রবল বৃষ্টির রাতে। সারা দিন ধরে আকাশ কালো হয়েছিল, সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি। রাত প্রায় 1:30টা বাজে। লোডশেডিং চলছে বেশ কিছুক্ষণ ধরে। গরমে আর গুমোট অন্ধকারে আমার ঘুম আসছিল না। আপু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি শোবার ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে বৃষ্টির ঝাপটা আর বাতাসের শোঁ শোঁ শব্দ। বারান্দার গ্রিল ধরে আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিভু নিভু আলোর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেলাম। চমকে ঘুরে তাকালাম। অন্ধকারে ছায়ামূর্তির মতো দাঁড়িয়েছিলেন রাশেদ ভাই। ঘুমাচ্ছে না? তার ভরাট কণ্ঠস্বর। আমি ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে বললাম, না ভাইয়া, গরম আর কারেন্ট নেই, আপনি ঘুমাননি? না, অফিসের টেনশন আর বাদ দাও। তিনি আমার পাশে এসে দাঁড়ালেন, গ্রিলে হাত রাখলেন। আমাদের দুজনের মাঝখানের দূরত্ব মাত্র 1 হাত। বৃষ্টির ছাঁট এসে আমাদের মুখে লাগছে। কেমন যেন এক অদ্ভুত মাদকতা ছিল সেই পরিবেশে। রাশেদ ভাই হঠাৎ বললেন, জানো সুমনা, মাঝে মাঝে মনে হয় আমি খুব একা। এই সংসার, এই দায়িত্ব সব পালন করছি, কিন্তু দিন শেষে আমার কথা শোনার কেউ নেই। তুমি আসার পর থেকে মনে হয় এই বাড়িতে অন্তত একজন মানুষ আছে যে আমাকে বিচার করে না, শুধু বোঝে। তার গলার স্বর কাঁপছিল। আবেগের ভারে তিনি যেন নুয়ে পড়ছিলেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু বললাম, ভাইয়া, আপু আপনাকে অনেক ভালোবাসে, অসুস্থতার জন্য এমন করছে, সব ঠিক হয়ে যাবে। জানি না বলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আচমকা, হয়তো অবচেতনেই, তিনি আমার গ্রিলে রাখা হাতের ওপর তার হাতটা রাখলেন। সেই মুহূর্তে আমার পুরো শরীর যেন কেঁপে উঠল। টাইটেলে আপনারা যেটা দেখেছেন উষ্ণ চাপ, সেটা কোনো কামনার চাপ ছিল না। সেটা ছিল একজন অসহায় মানুষের আকুতি, একটু ভরসা পাওয়ার চেষ্টা। কিন্তু সেই স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত নিষিদ্ধ স্রোত বয়ে গেল। আমার মনে হলো এই স্পর্শ আমার চেনা নয়, এটা দুলাভাইয়ের স্নেহ নয়, এটা একজন পুরুষের স্পর্শ। আমার হৃৎপিণ্ড তখন গলার কাছে লাফাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো আমি কি হাতটা সরিয়ে নেব নাকি তাকে সান্ত্বনা দেব। রাশেদ ভাই হয়তো বুঝতে পারলেন। তিনি আমার হাতের ওপর একটু চাপ দিয়ে ফিসফিস করে বললেন, থ্যাংক ইউ সুমনা, তুমি না থাকলে আমি হয়তো পাগল হয়ে যেতাম। ওই কয়েক সেকেন্ড ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্ত। একদিকে আমার অসুস্থ বড় বোন, অন্যদিকে এই মানুষটার হাহাকার। আমার বিবেকের সাথে আবেগের যুদ্ধ চলছিল। আমি অনুভব করলাম আমার নিজের মনের গভীরেও এই মানুষটার জন্য একটা মায়া তৈরি হয়েছে, যা হয়তো শালীর সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আর এটাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। আমি আস্তে করে আমার হাতটা তার হাতের নিচ থেকে সরিয়ে নিলাম, খুব ধীর গতিতে, যাতে তাকে অপমান করা না হয় কিন্তু আমার অনিচ্ছাও প্রকাশ পায়। আমি কম্পিত গলায় বললাম, ভাইয়া, অনেক রাত হয়েছে, কারেন্ট হয়তো এখনই চলে আসবে, কেউ দেখলে ভুল বুঝতে পারে, আপনি ঘরে যান। রাশেদ ভাই চমকে উঠলেন, যেন ঘোর কাটল তার। তিনি লজ্জিত হয়ে 2 পা পিছিয়ে গেলেন। অন্ধকারেও আমি বুঝতে পারছিলাম তার মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেছে। তিনি তোতলামি করে বললেন, সরি, আমি আসলে সরি সুমনা। তিনি দ্রুত পায়ে বারান্দা থেকে চলে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম আরও কিছুক্ষণ। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু আমার গালের উপর দিয়ে গড়িয়ে পড়া চোখের জলটা বৃষ্টির চেয়েও ভারী ছিল। আমি কাঁদছিলাম কেন? রাশেদ ভাইয়ের জন্য, নাকি নিজের মনের ভেতর তৈরি হওয়া সেই নিষিদ্ধ অনুভূতির জন্য, যা আমি প্রশ্রয় দিতে চাই না?
পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম। নাস্তা খাওয়ার সময় আমি আপু আর রাশেদ ভাইকে বললাম, আমার পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে, লাইব্রেরি ওয়ার্কের জন্য আমাকে হোস্টেলে ফিরতেই হবে, আমি কালই চলে যাচ্ছি। আপু খুব অবাক হলো, এমনকি একটু রাগও করল। কিন্তু রাশেদ ভাই চুপ করে মাথা নিচু করে নাস্তা করছিলেন। তিনি একবারও আমার দিকে তাকাননি, বারণও করেননি। তিনি বুঝেছিলেন আমি কেন যাচ্ছি। সেই রাতের ওই বারান্দার ঘটনাটি আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল, সম্মানের দেয়াল। আমি হোস্টেলে ফিরে এলাম। কিছুদিন রাশেদ ভাই আর আপুর সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হলো। আপুর বাচ্চা হলো, তাদের সংসার আবার আগের মতো গুছিয়ে উঠল। আজ এত বছর পর যখন পেছন ফিরে তাকাই, তখন মনে হয় সেই রাতে বারান্দায় যদি আমি দুর্বল হয়ে যেতাম, যদি সেই স্পর্শের স্রোতে গা ভাসাতাম, তাহলে হয়তো আজ আমার আপুর সংসারটা থাকতো না, আমার নিজের আত্মসম্মানও থাকতো না। সম্পর্ক খুব বিচিত্র জিনিস। কখনো কখনো ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়ায় ত্যাগ এবং দূরত্ব। দুলাভাই আর শালির সম্পর্ক মধুর, কিন্তু তার একটা সীমারেখা আছে। সেই রেখাটা যখনই ঝাপসা হতে শুরু করে, তখনই সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আমার এই গল্প থেকে যদি আপনারা জীবনের কোনো শিক্ষা পান বা আপনাদের যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, তবে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। এমন আরও জীবনের গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।